সবাইকে ধন্যবাদ। আশা করছি ভালো আছো। আর গত ক্লাসে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, বাঁচতে দাও বাঁচতে দাও, একটি গুরুত্বপূর্ণ কবিতা ছিল। সেই কবিতার মধ্যে আমরা দেখিয়েছিলাম কবি শামসুর রহমানের যে জীবন সচেতনতামূলক, পরিবেশ সচেতনমূলক কবিতা। সেই কবিতার মধ্যে পরিবেশকে কীভাবে সুন্দর রাখা যায়, পরিবেশের মধ্যে কীভাবে ভালো থাকা যায়, সেই বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছিলেন। আমরা তার অনুশীলনী পাঠ করেছিলাম, মূল পাঠটার আগের ক্লাসে করেছিলাম। আজকে ক্লাসে তোমাদের সবাইকে গত ক্লাসে আমন্ত্রণ জানিয়েছিলাম যে আমরা আজকে স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিন বা যে পর্দায় আমরা দেখছি সেই স্ক্রিনের উপরে আমরা আজকে গুরুত্বপূর্ণ কিছু নৈবেদিক প্রশ্ন দিব। তোমরা এখনই 1 থেকে 35 পর্যন্ত সিরিয়াল লিখবে। আমি যখনই সেই সিরিয়ালের উপরে এসে আমি তোমাদের ব্যাকে একটা সাউন্ড দিয়ে তোমাদের শুনিয়ে দিব যে অবজেক্টিভগুলো কোন স্টাইলে হবে এবং কীভাবে সে ধাপে ধাপে উঠে যাচ্ছে। তো সেই স্টাইলগুলো যখন তোমরা ফলো করবে তখন তোমরা একের পাশে সঠিক উত্তরটা লিখে রাখবে তোমাদের কাছে যেটা সঠিক মনে হয়েছে, ঠিক আছে? অতএব ওই সঠিক মনে হওয়ার কারণ হলো তুমি তোমার নিজেকে যাচাই করবে। পরে আমি শেষে সবগুলো উত্তর বলে দেবো, তখন তোমরা নিজেরা অল্টারনেট করে পাশাপাশি করে তোমরা সেইটা উত্তরটা করার চেষ্টা করবে এবং সঠিক উত্তর বাছাই করবে। যদি কারো ভুল হয়, মন খারাপ করার কোনো কারণ নেই, আমরা পরবর্তীতে আবার চেষ্টা করব, আবার সঠিক করতে পারবো, ঠিক আছে? আর যার বেশি হবে অবশ্যই তাকে অভিনন্দন, শুভেচ্ছা, যে ক্লাসে যে ফার্স্ট হবে। আসলে আমি যদি তোমাদের সরাসরি সামনে থাকতাম আমি তোমাদের পুরস্কৃত করতাম, আর তোমরা সবই পারবে আমি আশা করি। তো চলো আমরা তাহলে স্ক্রিনে, টেলিভিশন স্ক্রিনে এখন যে প্রশ্নগুলো দিব তার উত্তরগুলো লিখবে, মানে শুধু সঠিক উত্তরটা লিখবে এবং তার উত্তরটা আমি লাস্টে বলে দিব। সাথে 2টা সৃজনশীল নিয়ে আমরা এখন আলোচনা করব। তো তোমাদের সাথে এখন আমি চলে যাচ্ছি স্ক্রিনে। আশা করি যে তোমরা গুরুত্বপূর্ণভাবে বিষয়টা অনুধাবন করবে। সবাইকে আমন্ত্রণ আজকের প্রশ্নোত্তর পর্বে। সুপ্রিয় বন্ধুরা, আমরা তাহলে এখন বহু নির্বাচনী প্রশ্নোত্তর পর্বে তোমাদের আমন্ত্রণ জানিয়েছিলাম। এখন তোমরা উপভোগ করবা আমাদের বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে বহু নির্বাচনী প্রশ্নোত্তরে 1 নম্বর প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে প্রথমে আমরা যে বিষয়টা দেখতে পাবো সেটা হলো শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান ড্যাশ দিয়েছে আমরা, আসলে কি? শামসুর রহমান বাংলাদেশের অন্যতম প্রধান ক নম্বর কবি, খ নম্বর গল্পকার, গ নম্বর প্রাবন্ধিক, ঘ নম্বর সমালোচক। যেটা উত্তর হবে তোমরা খাতার পাশে যে সিরিয়ালটা করেছো সেই সিরিয়ালের পাশে এখানে যদি কবি হয় তাহলে ক লিখবে, গল্পকার হলে খ লিখবে, প্রাবন্ধিক হলে গ লিখবে এবং ঘ নম্বর লিখবে সমালোচক হলে। তো অর্থাৎ তোমাদেরকে আমরা যেটা বলছিলাম যে মূল উত্তরটা তোর খাতার পাশে লিখবে, কেউ কারোটা দেখবে না, নিজেদের মতো করে লিখবে। প্রশ্ন নম্বর 2, শামসুর রহমানের কবিতায় নানা অনুভূতিতে কি প্রকাশ পেয়েছে? আমি প্রশ্নটা আবার বলি, শামসুর রহমানের কবিতায় নানা অনুভূতিতে কি প্রকাশ পেয়েছে? ক যুদ্ধবিগ্রহ, খ নাগরিক জীবন, গ ভাষা আন্দোলন, ঘ প্রকৃতি ও মানুষ। প্রশ্ন নম্বর 3, শামসুর রহমানের কবিতায় যে বিষয়গুলো দীপ্ত হয়েছে, প্রেম ও সৌন্দর্য অনুভূতি, বিদ্রুপ ও তির্যকতা, গ নম্বর রয়েছে দেশপ্রেম ও সমাজ সচেতনতা, ঘ নম্বর রয়েছে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলন। 4টা অপশন, যে অপশনটা পছন্দ হবে তোমরা সেটা খাতায় লিখে রাখবে, উত্তরটা পরে বলে দেবো। নম্বর 4, প্রশ্ন নম্বর 4, শামসুর রহমান পেশায় কি ছিলেন? কি ছিলেন শামসুর রহমান? পেশায় ছিলেন ক কলামিস্ট, খ সাংবাদিক, গ সাহিত্যিক, ঘ অনুবাদক। আচ্ছা, প্রশ্ন নম্বর 5, কবিতা ছাড়া শামসুর রহমান অন্য সব রচনার মধ্যে দেখা যায়। কবিতা ছাড়া শামসুর রহমানের অন্য সব রচনার মধ্যে দেখা যায় স্মৃতিকথা, প্রবন্ধ সমালোচনা, কথিকা না গল্প? প্রশ্ন আবার পড়ি, 5 নম্বর প্রশ্ন, কবিতা ছাড়া শামসুর রহমানের অন্য সব রচনার মধ্যে দেখা যায় ক স্মৃতিকথা, খ প্রবন্ধ সমালোচনা, গ কথিকা, ঘ গল্প। পৃষ্ঠা নম্বর 6, প্রশ্ন নম্বর 6, প্রায় 1 দশক ধরে শামসুর রহমান কোন পত্রিকার সম্পাদক ছিলেন? প্রায় 1 দশক ধরে শামসুর রহমান কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ক দৈনিক আজাদ, খ দৈনিক গণশক্তি, ঘ দৈনিক বাংলা, ঘ দৈনিক ইত্তেফাক। যে পত্রিকা ছিলেন সেটা আমাদেরকে লিখতে হবে।
প্রশ্ন নম্বর 7, অ্যালাটিং ব্যালাটিং শামসুর রহমানের কোন ধরনের রচনা? অ্যালাটিং ব্যালাটিং। ক অনুদিত গ্রন্থ, খ শিশুতোষ গ্রন্থ, ঘ প্রবন্ধ, ঘ নম্বর রয়েছে স্মৃতিকথা। আমি আবার বলি, ক অনুদিত গ্রন্থ, খ শিশুতোষ গ্রন্থ, গ প্রবন্ধ, ঘ স্মৃতিকথা। 8 নম্বর প্রশ্ন রয়েছে, কবি শামসুর রহমান কি কারণে বাংলা একাডেমি মানে কোন রচনার জন্য বাংলা একাডেমি পুরস্কার 21 পদকে মোহাম্মদ নাসিরউদ্দিন স্বর্ণ পদকে ভূষিত হয়েছেন? ক নম্বর তোমরা দেখো, ক নম্বর নাগরিক জীবনে বিশ্বাসী বলে, খ নম্বর সাহিত্য সাধনার স্বীকৃতি হিসেবে, গ সাংবাদিকতায় নির্ভীক ছিলেন বলে, ঘ নম্বর গণ আন্দোলনে অংশ নিয়েছিলেন বলে। 8 নম্বর প্রশ্ন দেখলে 9 নম্বর প্রশ্ন নম্বর 9, শামসুর রহমানের পৈতৃক নিবাস কোথায়? পৈতৃক নিবাস কোথায়? দেখতে পাচ্ছ নারায়ণগঞ্জ। ক নম্বর দেখলে নারায়ণগঞ্জ, খ নম্বরে বগুড়া, গ নম্বরে নরসিংদী, ঘ নম্বরে যশোর। 10 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের জন্ম কত সালে? শামসুর রহমানের জন্ম কত সালে? 1920 সালে, 1921 সালে, খ নম্বর 1921, গ নম্বর 1928 সালে, ঘ নম্বর 1929 সালে। প্রশ্ন নম্বর 11, 2006 সালে কত আগস্ট শামসুর রহমান মারা যান? ক 17 আগস্ট, খ 18 আগস্ট, গ 19 আগস্ট, ঘ 27 আগস্ট। প্রশ্ন নম্বর 12, শামসুর রহমান গ্রামের নাম কি? শামসুর রহমানের গ্রামের নাম কি? কাঁঠালচাপা, খ পাড়াতলি, গ হাটখোলা, ঘ কাজলডাঙ্গা। 13 নম্বর প্রশ্ন, শামসুর রহমানের জন্ম কোথায়? শামসুর রহমানের জন্ম হয়েছে কোথায়? ক নম্বর পাড়াতলিতে, খ নম্বর ঢাকাতে, গ নম্বর বরিশালে, ঘ নম্বর টাঙ্গাইলে। 14 নম্বর প্রশ্ন, ফুলবাগানে কি ফুল ফুটেছে? ফুলবাগানে কি ফুল ফুটেছে? ক বেলি, খ গাঁদা, গ গোলাপ, ঘ গন্ধরাজ। প্রশ্ন নম্বর 15, বালক কিসের পেছনে ছুটছে? ক চিলের, খ ঘুড়ির, গ মাঝির, ঘ শ্যামার। প্রশ্ন নম্বর 16, সোনালী চিল কোথায় পাখা মেলেছে? সোনালী চিল কোথায় পাখা মেলেছে? ক বাতাসে, খ নীল আকাশে, গ মধ্য রোদে, ঘ নরম রোদে। 17 নম্বর, রোজ রোজ আলোর খেলা কে মেতে ওঠে? রোজ রোজ আলোর খেলায় কে মেতে ওঠে? ক সোনালী চিল, খ শ্যামা পাখি, গ শিশু, ঘ জোনাক পোকা। 18 নম্বর প্রশ্ন, মধ্যদিনে নরম ছায়ায় কে ডাকে? মধ্যদিনে নরম ছায়ায় কে ডাকে? ক ঘুঘু, খ চিল, গ পানকৌড়ি, ঘ পাখি। প্রশ্ন নম্বর 19, মধ্যদিনে নরম ছায়ায় ডাকছে ঘুঘু, এখানে মধ্যদিন কোন সময়কে নির্দেশ করে? ক সকাল, খ দুপুর, গ বিকেল, ঘ সন্ধে। 20, শিশু কোথায় আঁকছে? শিশু কোথায় আঁকছে? ক ফুল বাগানে, খ বালির ওপর, গ নদীর পাড়ে, ঘ কাজল বিলে। প্রশ্ন নম্বর 21, বালির উপর শিশু ছবি আঁকার কারণ কি? বালির উপরে ছবি শিশু আঁকার কারণ কি? তোমরা ভালো করে খেয়াল করবে প্রশ্নটা। ক আঁকার কিছু নেই তাই, খ
নাকি খ নাম্বার বালিতে আঁকা সহজ, নাকি গ নাম্বার মুছে আবার আঁকা যায় তাই, ঘ নাম্বার মনের আনন্দ প্রকাশ। বালির উপর শিশু ছবি আঁকার কারণটা জিজ্ঞেস করা হয়েছে প্রশ্ন নাম্বার 21-এ। ক আঁকার কিছু নেই তাই, বালিতে আঁকা সহজ তাই, মুছে আঁকা যায় তাই, অথবা মনের আনন্দ প্রকাশ করা যায় তাই। প্রশ্ন নাম্বার 22, কাকে নাইতে দেওয়ার কথা বলা হয়েছে? কাকে নাইতে মানে গোসলের কথা বলেছিলাম, কাকে নাইতে দেওয়ার কথা বলা হয়েছে? ক নাম্বার শিশু, শিশুকে, খ নাম্বার বালককে, গ নাম্বার পানকৌড়িকে, ঘ নাম্বার শ্যামা পাখিকে। 23, মনুষ্যকে কে নাইছে? মনুষ্যকে কে নাইছে? মনুষ্যকে ক শ্যামা পাখি, খ পানকৌড়ি, গ চিল, ঘ জোনাক পোকা। প্রশ্ন নাম্বার 24, পানকৌড়ি কোথায় নাইছে? ক পুকুরে, খ বিলে, গ পুকুরে, ঘ নদীতে। প্রশ্ন 25, শ্যামা পাখি নাচ জুড়েছে কোথায়? শ্যামা পাখি নাচ জুড়েছে গাছের ডালে, মধ্য ছায়ায়, নরম রোদে। তোমরা কি অপশন বুঝতে পারছো? ক নাম্বারে বলেছিলাম কি বলেছিলাম বলো তো? ক নাম্বারে গাছের ডালে, খ নাম্বারে মধ্য ছায়ায়, গ নম্বর নরম রোদে, ঘ ফুল বাগানে। কোথায় শ্যামা পাখি নাচ জুড়েছে? প্রশ্ন নম্বর 26, কাটা ঘড়ির পেছনে কে ছুটছে? রঙিন কাটা ঘড়ির পেছনে কে ছুটছে? ক কবি, খ বালক, গ শিশু, ঘ চিল। 27, কে নাচতে ভালোবাসে? কে নাচতে ভালোবাসে? ক পানকৌড়ি, খ শ্যামা, গ ঘুঘু, ঘ চিল। 27-এর পর প্রশ্ন নম্বর 28, শিশুর স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত হবে ক সুন্দর পোশাকের অভাবে, খ দামি খাবারের অভাবে, গ সুস্থ পরিবেশের অভাবে, ঘ প্রাকৃতিক দুর্যোগের কারণে। সহজ একটা প্রশ্ন কিন্তু উচ্চতর দক্ষতামূলক। আচ্ছা, প্রশ্ন নম্বর 29, বাস্তবতা কবিতার রচয়িতা কে? বাস্তবতা কবিতার রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান, ঘ নম্বর রয়েছে সুফিয়া কামাল। প্রশ্ন নম্বর 30, একটি শিশুর সুস্থ বিকাশের জন্য কি প্রয়োজন? ক অনেক টাকা পয়সা, খ পর্যাপ্ত চিকিৎসা, খ পর্যাপ্ত টাকা, দুঃখিত, গ পর্যাপ্ত খাবার, ঘ সুস্থ পরিবেশ। আমি প্রশ্নটা আরেকবার পড়ি। 30, একটি শিশু সুস্থ বিকাশের জন্য কি প্রয়োজন? ক অনেক টাকা পয়সা, খ পর্যাপ্ত চিকিৎসা, গ পর্যাপ্ত চিকিৎসা, খতে গতে পর্যাপ্ত খাবার, ঘতে সুস্থ পরিবেশ। প্রশ্ন নম্বর 31, সুজন মাঝি বাইছে নাও চরণটিতে বাইছে শব্দটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে? সুজন মাঝি বাইছে নাও চরণটিতে কোন বাইছে চরণটিতে বাইছে শব্দটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে? ক বিশেষ্য পদ, খ বিশেষণ পদ, গ সর্বনাম পদ, ঘ ক্রিয়াপদ। এর ভিতরে এরপরে আমরা একটা অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন দিব। অভিন্ন তথ্যভিত্তিক প্রশ্ন, একটা উদ্দীপক থাকবে, উদ্দীপকটা দেখে আমরা উত্তর করার চেষ্টা করব। হ্যাঁ, তো নিচের উদ্দীপকটি পড়ে 32 ও 33 নম্বর প্রশ্ন উত্তর দাও। প্রথমে বলছে ক নম্বর 32 নম্বর প্রশ্ন বলছে যে উদ্দীপকটি তোমার পাঠ্য বইয়ের প্রথম উদ্দীপকটা পড়ি,
আমাকে কেটো না, তোমাকে দিব সুশীতল বাতাস আর সুনির্মল প্রকৃতি, গাছের এই যেন কষ্টের অনুভব। তাহলে উদ্দীপকটি তোমার পাঠ্যবের কোন কবিতার সাথে সাদৃশ্যপূর্ণ? ক জন্মভূমি, খ ঝিঙে ফুল, গ পাখির কাছে ফুলের কাছে, আর ঘ বাঁচতে দাও। কোনটা হবে? তো লিখবেন 33 নম্বর প্রশ্ন দেখো, উদ্দীপকটি বাঁচতে দাও কবিতার যেসব দিকের প্রতি ইঙ্গিত দেয়। কোনটা গেল? ক বাঁচার অধিকারের, খ পরিবেশ বিপর্যয়ের, গ সবুজের ধ্বংসের। যেটা ক নম্বরে আছে 1 ও 2, খ নম্বরে রয়েছে 1 ও 3, গ নম্বরে রয়েছে 2 ও 3, আর ঘ নম্বরে রয়েছে 1, 2 ও 3। অর্থাৎ যেটা হোক একের অধিক উত্তর হবে, তোমাদের এটা বাছাই করতে হবে। তো তোমরা যে 32টা প্রশ্নের উত্তর 33টা প্রশ্নের উত্তর দিলে, এখন তোমাদের খাতাটা, তোমাদের যারা উত্তর লিখেছো তারা খাতাটা তোমার সাইডে যে আছে বা পাশে যে বসে আছে বা পিছিয়ে আছে বা সামনে আছে, তার সাথে খাতাটা অদল বদল করে নিবে। আমি এখন উত্তর বলবো, উত্তরগুলো সঠিকভাবে মিলিয়ে নিবে। আচ্ছা, সবাইকে ধন্যবাদ খাতা মিলানোর জন্য। তো এখন আমরা একটা মূল উত্তর বলি, হ্যাঁ কেমন? চলো আমরা মূল উত্তরে যাই। মূল উত্তরগুলো একেবারে সহজ, এবং তোমরা যে এখান থেকে সবই পারবে এটা কিন্তু সত্য কথা না, আবার সবই যে ভুল করবে তাও সত্য কথা না। যারা চেষ্টা করবে তারা পুরাটাও পারতে পারো, কনগ্রাচুলেশনস সেটা পারলে। আর যদি পুরাটা না পারো তাহলেও কনগ্রাচুলেশনস না পারার জন্য, কারণ তোমাদের চেষ্টাটাই হলো সবচেয়ে বড় বিষয়। তো ক নম্বরের উত্তর আমরা যেটা দিচ্ছি, ক নম্বরে আমাদের প্রশ্ন ছিল হলো কি ছিল? 1 নম্বরে শামসুর রহমান বাংলাদেশের প্রধান কবি, অর্থাৎ 1-এর 1 মানে ক কে 1 বলি, খ কে 2, গ কে 3, ঘ কে 4, ঠিক আছে? তারপরে লিখো 2-এর খ, 2-এর খ নম্বর উত্তর হবে। হ্যাঁ, তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, তোমরা যারা যেটা হবে না সেটা কেটে দিবে, দিয়ে পাশে সঠিক উত্তরটা লিখে দিবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, এই তো বুঝতে পারছো। তো 3-এর গ, 1-এর ক, 2-এর খ, 3-এর গ, তবে অবশ্য উত্তরটা দেখতেও পাচ্ছ স্ক্রিনে। 4-এর খ, তবে এটা করবে। 5-এর ক, 5-এর ক। 5-এ কি প্রশ্ন ছিল মনে আছে তোমাদের? 5-এ প্রশ্ন গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে কবিতা ছাড়া শামসুর রহমান অন্য সব রচনার মধ্যে কি রয়েছে, ঠিক আছে? 5-এ ক। 6 নম্বর দেখো, 6-এ গ, অর্থাৎ 3 বললেও হবে, 6-এ গ, 7-এ খ, খ মানে 2 আর কি, 8-এ খ, 8-এও 2 আর কি, 9-এ 3 আর গ, 3 মানে তো বুঝতে পারছো, গ। 10-এ ঘ মানে 4, ঘ। 11-তেও ঘ, 12-তে খ, খ মানে 2 আর কি, খ। 13-তে আমাদের কি ছিল প্রশ্ন? 13-তে খ নম্বর উত্তর হবে। শামসুর রহমানের জন্ম হয়েছে ঢাকায়, আর পাড়া ফরিদা তার পৈতৃক নিবাস। হ্যাঁ, 13 নম্বরে। 14 নম্বর দেখো, 14 নম্বরে উত্তর হবে। 14 নম্বর আর প্রশ্ন কি ছিল? ফুলবাগান কি ফুল ফুটেছে? গোলাপ ফুল ফুটেছিল, মনে আছে? 14-তে 3 বা গ নম্বর উত্তর। 15-তে খ, খ মানে 2 আর কি, খ। 16-তে খ, 17-তে ঘ মানে 4, 17-তে ঘ 4। 18-তে ক, 18-তে ক। 19-এ খ, খ মানে 2। 20-এও সেই 2 আর কি, 20-তে খ। 21-এ রয়েছে ঘ, 21-এ ঘ নম্বর। 22-এ গ নম্বর রয়েছে, গ, গরুর গ, বুঝতে পারছো? 22-এ গ। 22-এ প্রশ্ন মনে আছে তোমাদের? 22 নম্বর প্রশ্ন হলো কাকে নাইতে দেওয়ার কথা বলা হয়েছে? পানকৌড়িকে। হ্যাঁ। 23-এ খ নম্বর, 23 নম্বরে খ। 24 ক, 24-এ পানকৌড়ি কোথায় নাইছে? 24 কাজল বিলে, হ্যাঁ, ক নম্বর। 25 দেখো, 25-এ গ, শ্যামা পাখি নাচ জুড়েছে কোথায়? নরম রোদে।
তারপরে 26-এ খ, রঙিন কাঁটা ঘড়ির পেছনে কে ছুটছে? শিশু। 27-এ খ, 27 হলো কে নাচতে ভালোবাসে? কে নাচতে ভালোবাসে বলতো কোনটা? 27-এ খ। 28-এ গ, গ মানে 3, 29-এ গ, গ মানে 3, 30-এ ঘ, ঘ মানে 4, 30-এ ছিল একটি শিশু সুস্থ বিকাশের জন্য কি প্রয়োজন? ঘ নাম্বার সুস্থ পরিবেশ প্রয়োজন। হ্যাঁ, সুস্থ পরিবেশ প্রয়োজন। আচ্ছা ঠিক আছে। এরপরে 31 নম্বর দেখো। 31 নম্বর সুজন মাঝি বাইছে নাও চরণটিতে বাইছে শব্দটি কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে? 31-এ ক্রিয়াপদ, বাবা তো ক্রিয়াপদ তোমরা জানো। 32 ও 33, 32-এ যথাক্রমে ঘ, উদ্দীপকটিতে পাঠ্যবইয়ের কোন কবিতার সাথে সাদৃশ্য? পাখির কাছে, ফুলের কাছে। গ নাম্বার, তাই তো? না না না, এই তো এটা হবে বাঁচতে দাও। 32-এ 4 বাঁচতে দাও। 33-এ উদ্দীপকটি বাঁচতে দাও কবিতা যেসব দিকের ইঙ্গিত করে? কোন সব দিকে ইঙ্গিত করে? বাঁচার অধিকার ইঙ্গিত করে, পরিবেশ বিপর্যয়ের ইঙ্গিত করে, সবুজ ধ্বংসে। অর্থাৎ 33-এ ঘ নাম্বার উত্তর হচ্ছে আমাদের উত্তর 4 আর কি, 33-এ 4। তো সবাই উত্তর মিলিয়ে নিয়েছে আশা করি। সবাই নাম্বারিং করে দেবে খাতার উপরে কে কত নাম্বার পেলে। সবাই এটাকে গুরুত্বের সাথে কাজ করেছে, এই জন্য তোমার ধন্যবাদ। চলো আমরা এখন সৃজনশীল পাঠে যাই। সৃজনশীল অংশটা আমরা মনোযোগ সহকারে দেখব এবং উপভোগ করব। সৃজনশীল অংশে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্ন উত্তর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, যে আমরা অনুচ্ছেদটি পড়ব, পড়ে প্রশ্ন করে তারপরে উত্তরটা দেখব। ঠিক আছে, প্রথম অনুচ্ছেদটা হলো ক নম্বর। দেখো 1 নম্বর অনুচ্ছেদ, খাল বিল নদী নালা আর পুকুরে ভরা এই দেশ। ছোটবেলায় গ্রামের খাল বিল পুকুরে সাঁতার কাটা শিখেছিলেন নাজির সাহেব। আমরা সবাই শিখেছি আর কি, নাজির সাহেব শিখেছেন। সন্তানদের নিয়ে তিনি এখন শহরে বাস করেন। গ্রামের বাড়িতেও আগের সেই খাল বিল পুকুর নেই। সন্তানদের সাঁতার কাটা শেখাতে পারছেন না। নাজির সাহেব আক্ষেপ করে বলেন, এইভাবে পরিবেশের বিপর্যয় ঘটলে আমাদের আগেকার জীবনযাত্রা পরবর্তী প্রজন্মের কাছে কেবল কাগজে কলমেই বেঁচে থাকবে। ক নম্বর প্রশ্ন বলছে, প্রতিদিন কে আলোর খেলা খেলছে? প্রতিদিন কে আলোর খেলা খেলছে? তারপর খ নম্বর প্রশ্ন দেখো, কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন? গ নম্বর, উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর কাজে সাদৃশ্য ব্যাখ্যা করো। উদ্দীপকে যে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর কাজটি সাদৃশ্য করো, ব্যাখ্যা করো। ঘ নম্বর, উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে, মন্তব্যটি প্রমাণ করো আর কি। চলো আমরা উত্তরে চলে যাই। আমরা উত্তরে যাই, উত্তরে যে দেখি যে কি আছে। উত্তরে আমরা এখন দেখব ক নম্বর প্রশ্ন কি ছিল আমাদের? ক নম্বর প্রশ্ন ছিল প্রতিদিন কে আলোর খেলা খেলছে? তোমরা ক নম্বর প্রশ্ন উত্তর সবাই জানো যে প্রতিদিন জোনাক পোকা আলোর খেলা খেলছে। প্রতিদিন কে খেলছে? জোনাক পোকা আলোর খেলা খেলছে। উত্তর হবে প্রতিদিন জোনাক পোকা আলোর খেলা খেলছে। তোমরা যদি কেউ জোনাক পোকাও লিখো তাহলে সঠিক উত্তর পাবে। খ নাম্বার দেখো উত্তর, কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি কি বুঝিয়েছেন? খতে কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি বোঝাতে চেয়েছেন প্রতিটি প্রাণীকে স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া উচিত। মূল উত্তরটা তোমরা খেয়াল করছো, কাজল বিলে পানকৌড়িকে নাইতে দেওয়ার আহ্বান দ্বারা কবি বোঝাতে চেয়েছেন প্রতিটি প্রাণীকে স্বাভাবিকভাবে বাড়তে দেওয়া উচিত। এর ব্যাখ্যাটা লিখেছি, বিলের পানিতে সাঁতার কাটার মাঝে আছে জলচর প্রাণী পানকৌড়ির অনাবিল সুখ। কিন্তু প্রাণী জগতের বেঁচে থাকার প্রধান আশ্রয় আমাদের প্রকৃতি ও পরিবেশকে মানুষ দিনের পর দিন নষ্ট করছে। বিল ঝিল যারা স্বাভাবিক পরিবেশে মনের সুখে হেসে খেলে বড় হয়, সেই পরিবেশে বেড়ে উঠতে যাতে তারা বাধাগ্রস্ত না হয়, সেজন্য কবি পানকৌড়িকে কাজল বিলে গোসল করতে দেওয়ার আহ্বান জানিয়েছেন। এরপর গ নম্বরে কি ছিল আমাদের উদ্দীপক? তোমরা বুঝতে পারছো আসলে কাজল বিলে কেন দিতে চাইছে? পরিবেশে সচেতনতার জন্য। উদ্দীপকে সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর কাজটির সাদৃশ্য।
আমরা মূল উত্তরটা লিখি যে উদ্দীপকের সাঁতার কাটার সঙ্গে বাঁচতে দাও কবিতার শিশুর কাছে সাদৃশ্য হলো উভয় কাজই মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। উভয় কাজটা কি করে? মানুষের শারীরিক ও মানসিক বিকাশে সাহায্য করে। দেখো এরপর আমরা উত্তর লিখেছি ছোট করে। উদ্দীপকে বলা হয়েছে নাজির সাহেব গ্রামের জলাশয়ে সাঁতার কাটা শিখেছিলেন। এখন তিনি শহরের জীবনে অভ্যস্ত। গ্রামে আগে সেই খালবিল পুকুর না থাকায় সন্তানদের তিনি সাঁতার শেখাতে পারছেন না। পরিবেশ যদি অনুকূলে থাকে তাহলে শিশুকাল থেকেই মানুষ তার স্বাভাবিক বিকাশের সুযোগ পায়, কিন্তু সেই পরিবেশ নষ্ট হয়ে গেলে মানুষের জীবন ধারা নষ্ট হয়ে যায়। বাঁচতে দাও কবিতায় শিশুদের আনন্দের কাজ খেয়াল করে দেখা যায় বালির মধ্যে শিশু তার মনের ভাবকে চিত্রের মাধ্যমে আঁকছে। শিশুর জীবনধারায় বিকাশে এটাই স্বাভাবিক, কিন্তু পরিবেশ যদি অনুকূলে না থাকে তবে শিশুর বিকাশ বাধাগ্রস্ত হবে। এতে তার মনের আনন্দ, জীবনের মানে সব কিছু হারিয়ে যাবে। অর্থাৎ উদ্দীপকের শেষে যখন তুমি মন্তব্য লিখবে তখন তুমি লিখবে যে তাই উদ্দীপকের এই শিশু কিশোর আনন্দের সাথেই বাঁচতে দাও কবিতার যে আনন্দ উদ্দীপকের এই সাঁতার কাটার সঙ্গেই মিলে গেছে বা সাদৃশ্য রয়েছে। এটা লিখে দিবে লাস্টে, তুমি নিজের মন্তব্য করবে একটা। ঘ নাম্বার প্রশ্ন উত্তর হলো কি উত্তর? উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে বাঁচতে দাও কবিতার মূল সুরটি ফুটে উঠেছে। আসলেই তো তাই না? কারণ উদ্দীপকে নাজির সাহেব পুকুর কাটার পুকুরে যে সাঁতার কাটবে, তার সন্তানদের সাঁতার শেখাবে, সেই জায়গাটা সে খুঁজে পাচ্ছেন না। তো তিনি যেহেতু খুঁজে পাচ্ছেন না, সেক্ষেত্রে তাই বলছে যে কবির সাথে নাজির সাহেবের আক্ষেপ একই সূত্রে গাঁথা। দেখি একই সূত্রে গাঁথা কিনা, আমরা মূল উত্তরটা দেখি। প্রকৃতি ও পরিবেশে বিপর্যয়ে নাজির সাহেব যেমন আহত হয়েছিলেন, বাঁচতে দাও কবিতায় কবিও এই বিপর্যয়ে ব্যথিত হয়েই কলম তুলেছিলেন, লিখেছিলেন বাঁচতে দাও। অর্থাৎ একই সূত্রে গাঁথা। কারণ কি, আমাদের পরিবেশটা দিন দিন তুচ্ছ হয়ে যাচ্ছে, খুব নিকৃষ্ট হয়ে যাচ্ছে। তো তাহলে আমরা ঘ নম্বরটা আবার পড়ি। প্রকৃতি ও পরিবেশে বিপর্যয়ে নাজির সাহেব যেমন আহত হয়েছিলেন, বাঁচতে দাও কবিতায় কবিও সেই বিপর্যয়ে ব্যথিত হয়েই কলম তুলেছিলেন, লিখেছেন বাঁচতে দাও। উদ্দীপকে নাজির সাহেব ছোটবেলায় গ্রামে জলাশয়ে সাঁতার কাটা শিখলেও আজ তার সন্তানদের সাঁতার শেখার জন্য কোনো জলাশয় অবশিষ্ট নেই। আগের দিন যে সোনার দিন ছিল তা এখন কেবল কল্পনা। দিনের পর দিন যদি পরিবেশ বিপর্যয় ঘটে, তবে আগেরকার জীবনযাত্রা এই প্রজন্মের কাছে কেবলই কাগজে কলমেই থেকে যাবে। অন্যদিকে বাঁচতে দাও কবিতার মূল সুর হচ্ছে পরিবেশ সচেতনতা। কবি শামসুর রহমান সবুজ প্রকৃতি ও নির্মল পরিবেশ ফিরে পেতে এক ধরনের দায়বদ্ধতা থেকে কবিতাটি লিখেছেন। মানুষের স্বার্থপরতা, অজ্ঞতা, লোভী মানসিকতা, দেশের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধার অভাব বোধের কারণে এদেশের প্রকৃতি মানুষের আজ ধ্বংসের পথে। ফুল, পাখি, নদী, ভালোবাসায় যে প্রকৃতি প্রাণবন্ধ, সেই প্রকৃতি প্রাণ দিন দিন শুকিয়ে যাচ্ছে। সবুজ হারাচ্ছে তার রং, পরিবেশ ও প্রকৃতি আজ অসুস্থ, বিপর্যস্ত। তাই শিশুদের স্বাভাবিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে। উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপের মধ্যে ও বাঁচতে দাও কবিতার এই দিকটি প্রতিফলন ঘটেছে। পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য হারানোর জন্য মানুষই দায়ী। আর এ বোর্ডটি উদ্দীপকে নাজির সাহেবের আক্ষেপে বাঁচতে দাও কবিতারা মূলভাবে ফুটে উঠেছে। তার মানে দুটোই একই ধারায় উচ্চারিত। এটা লিখে দিবে একেবারে শেষ লাইনে। খুবই সহজ, তাই না? আচ্ছা, তাহলে বুঝতে পারলাম আমরা 1 নম্বর সৃজনশীল। 2 নম্বর সৃজনশীলে আমরা চলে যাই, খুব দ্রুত দেখে ফেলি কি আছে। 2 নম্বর সৃজনশীলে বলছে চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জাল, এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। অর্থাৎ এই কথাটা কেন বলেছেন বলতো? দেখেন নিচে একটু লিখে দেওয়া হয়েছে যে বাসা থেকে একটু দূরে অন্যদের খেলতে দেখে 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী মৃত্যুরও খেলার প্রবল আগ্রহ জাগলো, কিন্তু বাড়ি থেকে তার বেরোতে বাধা। তার চিন্তা উপরে চরণগুলো বাস্তবায়ন ঘটিয়ে কেউ যদি তার সাথে বাধা দূর করে দিত। ক নম্বর দেখো, সুজন মাঝি কোথায় নাও বাইছে। খ নম্বর, ফুটতে দাও ছুটতে দাও। কথাগুলো দ্বারা কি বোঝাতে চেয়েছেন? উদ্দীপকে মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতা শিশুর যে মিল রয়েছে তার বর্ণনা দাও।
আর ঘ নম্বর কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার একই সূত্রে গাথা, উক্তিটি বিশ্লেষণ করো। তাহলে ক নম্বর প্রশ্ন আমাদের যেটা বলা হচ্ছে কি, সুজন মাঝি কোথায় নাইতে গেছেন, কোথায় নৌকা বাইছে, কোথায় সুজন মাঝি গহীন গাঙে নৌকা বাইছে, সুজন মাঝি গহীন গাঙে নৌকা বাইছে। খ নম্বর দেখ, ফুটতে দাও ছুটতে দাও, এই কথাগুলো দ্বারা কবি কি বোঝাতে চেয়েছেন। খ নম্বরের উত্তর দেখো, খ নম্বরে ফুটতে দাও ছুটতে দাও, এই কথাগুলো দ্বারা কবি বোঝাতে চেয়েছেন যে কোনো কিছু স্বাভাবিক বিকাশে বাধা সৃষ্টি না করে তার সামনে চলার পথকে সুগম করা উচিত। এর ব্যাখ্যাটা কিভাবে লিখেছে আমরা অনুধাবনে, পৃথিবীতে প্রতিটি প্রাণী তার নিজ নিজ পরিবেশের স্বাভাবিকভাবে বেড়ে উঠতে চায়, কিন্তু তার চারপাশের পরিবেশ যদি সজীব ও সুন্দর না হয় তাহলে বেঁচে থাকার আনন্দই বৃথা হয়। তাই গাছের গোলাপকে ফুটতে দিতে হবে, কাটা ঘুড়ির পেছনে গন্তব্যহীন পথে বালকে ছুটে চলার আনন্দকে আগলে রাখা চলবে না, তাদের স্বাভাবিক বিকাশের ধারাকে সচল রাখতে হবে। তাই এর শেষে লিখবা কি জানো, তাই কবি ফুটতে দাও ছুটতে দাও কথাটা ব্যবহার করেছেন। পারবে না? হ্যাঁ পারবে। আচ্ছা, গ নম্বরে তোমরা আমাদের গ নম্বর প্রশ্ন ছিল উদ্দীপকের মৃত্যুর সঙ্গে বাঁচতে দাও কবিতার যে মিল রয়েছে। তাহলে উদ্দীপকের মৃত্যু ও বাঁচতে দাও কবিতায় শিশুর মধ্যে স্বাভাবিকভাবে বিকাশের প্রবণতা লক্ষণীয়, অর্থাৎ স্বাভাবিকভাবে বিকাশের দিক থেকে দুজনে মিল রয়েছে, তোমরা যে কোনোটা লিখলে হবে। গ নম্বর কি হলো, উদ্দীপকের মৃত্যু ও বাঁচতে দাও কবিতায় শিশুদের মধ্যে স্বাভাবিকভাবে বিকাশের প্রবণতা লক্ষণীয়। দেখো আমরা উত্তর করেছি, উদ্দীপকের মৃত্যু 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী, বাসা থেকে একটু দূরে অন্যদের খেলা দেখতে দেখতে সেই খেলায় ছুটে যাওয়ার প্রবল ইচ্ছা জাগে তার। বাসা থেকে সে যখন খেলা দেখছিল তখন সে খেলায় সে এগিয়ে যেতে চেয়েছিল। মৃত্যুর এই ইচ্ছা স্বাভাবিক, কিন্তু পরিবারের বাধা ডিঙিয়ে সে খেলতে যেতে পারে না, তার মনে আঘাত আসে, প্রায়ই সে চায় যদি কেউ তার সব বাধা দূর করে দিত। মৃত্যুর এই কষ্ট তাকে মানসিক দিক থেকে অসুস্থ করে তোলে, তাই তার স্বাভাবিক বিকাশে মৃত্যুর খবর কেউ রাখে না। কিন্তু মৃত্যুর স্বপ্ন এবং ইচ্ছা তো অমূলক নয়। শিশুদের ছোট মনে অনেক দুঃসাহসী স্বপ্ন, অনেক ইচ্ছা খেলা করে, তারা সেগুলো পূরণ করতে পারলে খুশি হয়, কিন্তু কোনো কারণে তাদের ইচ্ছা পূরণ না হলে তাদের স্বপ্ন ভেঙে যায়, স্বাভাবিক বিকাশ হয় বাধাগ্রস্ত। উদ্দীপকের মৃত্যু ও বাস্তবতা কবিতায় শিশু নিজের ইচ্ছা রাজ্যে ঘুরে বেড়াতে চায় আপন শক্তিতে। বাস্তবতা কবিতায় বালিতে মনের রং মিশিয়ে শিশুর আঙুলের আঁচড়ে কবি আঁকা তার স্বাভাবিক বিকাশ ধারা। তাই কবি শিশুকে বাধা না দিয়ে তাকে আঁকার সুযোগ দিতে বলেছেন, কেননা আঁকার ব্যাপারে শিশুটি আগ্রহ প্রবল। এখানে উদ্দীপক মৃত্যু ও বাস্তবতা কবিতার শিশুটি মিলেমিশে একাকার হয়ে গেছে। ঘ নম্বরে কি বলতো, ঘ নম্বর প্রশ্ন ছিল আমাদের কবির আহ্বান, এই যে চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবী সরাবো জঞ্জালে, বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার। কবির আহ্বান আর উদ্দীপকের চরণগুলোর অঙ্গীকার একই সূত্রে গাথা। আমরা লিখেছি যে কবি শামসুর রহমান আহ্বান উদ্দীপক চরণগুলো বিবেকের উদ্বোধনের জন্য অত্যন্ত জরুরি। আমরা ব্যাখ্যা করেছি উদ্দীপকে এ পৃথিবীকে শিশুর বাসযোগ্য করার জন্য অঙ্গীকার শিশুর স্বাভাবিক বিকাশের ধারাকে বেগবান করবে, মৃত্যুর সব বাধা দূর হয়ে যাবে, সে খেলার সাথী পাবে, সে খেলায় মেতে উঠবে, তার আনন্দ তার ইচ্ছার পূর্ণতায়, তার স্বাভাবিক বিকাশে। তাই নবজাতকের কাছে কবির অঙ্গীকার বিশ্বাস করে মৃত্যু আর ভাবে এর বাস্তবায়নই হবে তার ইচ্ছার জয়। অন্যদিকে বাস্তবতা কবিতায় কবি বলেছেন, প্রাণী জগতে সুস্থ স্বাভাবিক বিকাশের জন্য প্রকৃতি ও পরিবেশের ভূমিকা গুরুত্বপূর্ণ। একটি শিশুর জীবন বিকাশের সাথে তার চারপাশে সুস্থ সুন্দর জীবন পরিবেশের সম্পর্ক রয়েছে। যদি পৃথিবীতে ফুল না থাকে, পাখি না থাকে, সবুজ ধ্বংস হয়ে যায়, তাহলে একটি শিশু স্বাভাবিকভাবে বেড়ে উঠতে পারবে না। তাকে বাঁচতে দিতে হলে তার স্বাভাবিক বিকাশে নিশ্চয়তা দিতে হবে, সব ধরনের প্রতিকূলতা জয় করতে হবে। আজ প্রকৃতি ও পরিবেশ বিপর্যয়ের পথে বাড়ছে মানুষ, নষ্ট হচ্ছে তাদের স্বাভাবিক জীবনযাত্রা। তার প্রধান কারণ মানুষ নিজেই। বাসযোগ্য পৃথিবীকে সবাই ছুটতে গিয়ে নিজের জায়গা প্রকৃতি ও পরিবেশকে বাসে অযোগ্য করে তুলছে।
তাই মানুষ এখন আর বেঁচে থাকার আনন্দ খুঁজে পায় না। উপরে আলোচনা থেকে বোঝা যায়, কি বোঝা যায়? উপরে আলোচনা থেকে বোঝা যায় কবির আহ্বান ও উদ্দীপকের চরণগুলো অঙ্গীকার বিকশিত জীবনের আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। মূলত অনাবিল পরিবেশে সুন্দর জীবনের জন্য স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা ব্যক্ত হয়েছে। মূলত অনাবিল পরিবেশ সুন্দর জীবনের জন্য চাই স্বতঃস্ফূর্ত আকাঙ্ক্ষা ও দৃঢ় অঙ্গীকার। তাই উদ্দীপকের কি বলছিলাম, উদ্দীপকের কবির আহ্বান আর কবির আহ্বান এবং উদ্দীপকের চরণগুলোর অঙ্গীকার একই সূত্রে গাথা, কারণ উভয় স্থানেই পরিবেশে ভারসাম্য রক্ষা করার মাধ্যমে তো পরিবেশকে টিকিয়ে রাখার কথা বলা হয়েছে। সুপ্রিয় বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ এই সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন করলে সবাই মনোযোগ দিয়ে এগুলো করবে, মনোযোগ দিয়ে এগুলো দেখবে এবং উপলব্ধি করবে, আশা করি ভালো করবে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। তোমরা এতক্ষণ ধরে আমাদের যে টেলিভিশন স্ক্রিনে যে বিষয়গুলো উত্তর করেছো, সবাই যারা ভালো করেছো অবশ্যই অভিনন্দন, আর যারা খারাপ মানে কিছুটা ভুল হয়েছে, এটা ভুল হতেই পারে, তোমরা অবশ্যই আগামী দিনে চর্চা করবে, আমরা আগামী দিন থেকে আরও বেশি ভালো করতে পারবো। বাস্তবে কবিতাটি শিখে শুধু কবিতাই নয়, এটা আমাদের ব্যক্তিগত শিক্ষাও রয়েছে, অথবা এই শিক্ষার সাহায্যে আমরা আগামী দিনে অবশ্যই নিজেদের পরিবেশ সচেতন হব, নিজেদের পরিবেশকে সুন্দরভাবে গড়ে তুলব, চারপাশে পরিবেশকে অনেক সুন্দর রাখবো। এবং আমি তোমাদের বিদেশি কয়েকটা দেশের উদাহরণ দিয়েছিলাম, সেই সমস্ত মানুষেরা, সেই সমস্ত দেশে যারা সচেতন মানুষ, তারা নিজের দেশকে নিজেরাই পরিষ্কার করে রাখে, যেখানে সেখানে ময়লা ফেলে না। আমরা আমাদের পরিবেশকে সেভাবে থাকবো এবং যে যেখানে যেভাবে প্রাকৃতিকভাবে বেঁচে আছে তাকে আমরা বেঁচে রাখার জন্য চেষ্টা করব, টিকিয়ে রাখার জন্য চেষ্টা করব। প্রকৃতির উপর আমরা যেন কোনো আঘাত না করি, মানুষ যা করে সেটা যেন প্রকৃতির বাইরে হয়, মানুষ যে সভ্যতা গড়ে তুলবে সেটা যেন অবশ্যই প্রকৃতিকে ক্ষতি করে নয়। প্রকৃতি বাঁচিয়ে, গাছ লাগিয়ে হোক, বা নদীকে বাঁচিয়ে হোক, বা সাগরকে বাঁচিয়ে হোক, বা পাহাড় পর্বতকে জঙ্গলকে বাঁচিয়ে হোক, প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের সবার আগে সচেতন হওয়া দরকার। আমি মনে করি তোমরা প্রত্যেকেই সচেতনতা বজায় রাখো, পরিবেশ সুন্দরভাবে গড়ে তোলো, আর নিজেকে পরিষ্কার রেখে পরিবেশকে পরিষ্কার রাখো। আমি তোমাদের কাছে আশাবাদ ব্যক্ত করছি। সঙ্গে থাকার জন্য দীর্ঘক্ষণ তোমাদেরকে ধন্যবাদ। আর তোমাদেরকে আগামী ক্লাসে কোনো একটি গুরুত্বপূর্ণ গদ্য নিয়ে আমরা আলোচনা করব, সেই বিষয়ে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সবাই সুস্থ, সবল এবং সাবলীলভাবে বেঁচে থাকুন। ধন্যবাদ।